Welcome everybody to the session. So today we are going to start the class. And the topic already finished the last class, non-assessable incomes under the head salary. তার মানে স্যালারি ইনকামের মধ্যে যেগুলি আসবে না সেই আইটেমগুলি 6.10 এই পয়েন্টে আমরা আলাপ করেছিলাম। এর মধ্যে অল এমপ্লয়িজ মেইনলি ফর অল বাংলাদেশি রেসিডেন্টস, এখানে কিছু পয়েন্ট আছে, এগুলি আমরা আলাপ করেছিলাম। আজকে আমরা ফরম্যাট দেখব, হাউ টু ক্যালকুলেট দ্য ট্যাক্স আন্ডার দ্য ইনকাম ফ্রম স্যালারি। এখানে একটি ফরম্যাট দেখা যাচ্ছে যে কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম স্যালারি এট এ গ্ল্যান্স। তার মানে আমাদের মূল টার্গেট হলো টু ক্যালকুলেট দ্য ট্যাক্স অন দ্য ইনকাম ফ্রম স্যালারি। স্যালারি থেকে আমরা যে ইনকামটি করি সেটির উপরে ট্যাক্স কিভাবে ক্যালকুলেট করব। তো এর জন্য আগে আমরা বলেছি যে স্যালারি ইনকামের মধ্যে কি কি আইটেম আসবে। তো এখানে ওয়ান বাই ওয়ান সবগুলি একসাথে দেয়া আছে। দেখো, নাম্বার 1 বেসিক স্যালারি। বেসিক স্যালারি তো আমরা আগে আলাপ করেছিলাম। আমরা যেখানে জব করব সেখানে বেসিক স্যালারি হিসেবে যত পাচ্ছি সেটি ফুল অ্যামাউন্ট এখানে লিখবো। নাম্বার 2 ডিয়ারনেস অ্যালাউন্স হিসেবে যেটি পাচ্ছি সেটিও ফুল অ্যামাউন্ট লিখবো। বোনাস হিসেবে যা পাচ্ছি সেটিও ফুল অ্যামাউন্ট লিখবো। এই যে ফুল লেখা, ফুল মানে হলো টোটাল অ্যামাউন্ট, এখানে আমরা লিখবো। কমিশন এন্ড ফিস ফুল। অ্যাডভান্স স্যালারি যদি থাকে, আমরা যদি অফিস থেকে অ্যাডভান্স স্যালারি নেই সেক্ষেত্রে সেটিও ফুল লিখতে হবে। অ্যাক্রুড স্যালারি ফুল। অ্যাক্রুড মানে হলো অ্যাডভান্স, তো আমরা যেটি নিয়েছি অ্যাক্রুড হলো ডিউ ছিল সেটি, অ্যাডভান্সের বিপরীত। তারপরে নাম্বার 7 লিভ এনক্যাশমেন্ট। লিভ এনক্যাশমেন্ট বলেছিলাম যে আমরা ছুটি না নিয়ে সেটার এগেইনস্টে যদি আমরা ক্যাশ নেই সেটাকে বলে লিভ এনক্যাশমেন্ট। তো সেই অ্যামাউন্ট অফ ক্যাশ সেটি স্যালারি ইনকামের মধ্যে আসবে। পেনশন। পেনশন এখানে কি লেখা আছে দেখো, নাথিং সিমস ফুললি এক্সেম্পটেড। পেনশন তো আমরা পরবর্তীতে পাবো, যখন ছেড়ে দিব তখন, মানে যখন রিটায়ারমেন্টে যাব, এই জন্য এখানে কিছুই আসবে না, নাথিং। তারপরে গ্র্যাচুইটি অ্যাকচুয়াল অ্যামাউন্ট লেস দ্যান 2.5 crore এক্সেম্পটেড। গ্র্যাচুইটি ফান্ডে টাকা জমা হবে, সেটি যদি 2.5 crore মধ্যে থাকে তাহলে এখানে কিছু আসবে না, এর বেশি যখন হয়ে যাবে তখন আসবে। অ্যানুইটি, যদি আমরা কোনো বেনিফিট পাই, অ্যানুইটি বেনিফিট ফুললি আসবে। প্রফিট ইন লিউ অফ স্যালারি ফুল, প্রফিট ইন অ্যাডিশন টু স্যালারি ফুল। এডুকেশন অ্যালাউন্স ফর চিলড্রেন ফুল। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড ফুল। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন বলতে আমরা আগেই বলেছিলাম যে আমাদের বেসিক স্যালারির সার্টেন পার্সেন্টেজ কেটে রাখবে কোম্পানি, যে সেটি প্রভিডেন্ট ফান্ডে জমা হবে এবং সেম অ্যামাউন্ট এমপ্লয়ার্স কন্ট্রিবিউট করবে। তো ওই 14 নম্বরে সেটি বলা হয়েছে, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ। এমপ্লয়ার্স যতটুকু দিচ্ছে সেটিও এখানে স্যালারি ইনকাম হিসেবে ফুল আসবে। তারপরে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু অ্যাপ্রুভড সুপারঅ্যানুয়েশন ফান্ড। সুপারঅ্যানুয়েশন ফান্ড নামে যদি আরো ফান্ড থাকে সেটিও এখানে এমপ্লয়ার্স এর কন্ট্রিবিউশন আসবে। Number 16 employers contribution to approved gratuity fund full amount আসবে। Employers contribution to life insurance policy full amount। Entertainment allowance full amount। নাম্বার 19 টা একটু খেয়াল করো, এখানে মেডিকেল অ্যালাউন্স হিসেবে
আমরা কত টাকা দেখাবো। মেডিকেল অ্যালাউন্স হিসেবে অফিস থেকে আমাদের যে অ্যালাউন্সটা দিবে সেটি আমরা কি ফুল অ্যামাউন্ট দিব না কত টাকা দিব, এখানে একটি নিয়ম আছে। কি লেখা আছে দেখো, মেডিকেল অ্যালাউন্স রিসিভড less 120,000 or 10% of basic salary which is lower। মানে কি, মেডিকেল অ্যালাউন্স হিসেবে আমরা যেটা রিসিভ করব পাবো সেটি আমরা দেখব 1,20,000 অথবা 10% অফ দ্য বেসিক স্যালারি, এই দুইটার মধ্যে যেটি কম সেটি আমরা এখানে মেডিকেল অ্যালাউন্স হিসেবে দেখাবো। ফর এক্সাম্পল, স্যার বুঝি নাই এটা। জি স্যার আমি এটা বুঝি নাই, একটু আবার বলবেন? মেডিকেল অ্যালাউন্স হিসেবে তুমি প্রতি মাসে মনে করো 5,000 টাকা পাচ্ছ। 5,000 টাকা পাচ্ছ, তো এখন এই 5,000 টাকা করে পেলে এক বছরে কত পাচ্ছ? 60,000। 60,000 টাকা পাচ্ছ। 60,000 টাকা পাচ্ছ। তোমার বেসিক স্যালারি মনে করো কত ধরলাম, 20,000। বেসিক স্যালারি কত, 20,000। তাহলে এক বছরে, এই সব হিসাব তো এক বছরের বেসিক স্যালারি কত? স্যার 2,40,000। আচ্ছা, 2,40,000-এর 10% কত? 24,000। 24,000। তাহলে মেডিকেল অ্যালাউন্স বলেছে তোমাকে 1,20,000 অথবা 10%, মানে 24,000। দুইটার মধ্যে যেটি কম, লেস, কম কোনটা? 24,000। 24,000। তাহলে আমরা মেডিকেল অ্যালাউন্স হিসেবে পেয়েছি কত, 60,000, কিন্তু আমরা এখানে উল্লেখ করব 60,000। 24,000, উল্লেখ করব কত, 24,000। মানে 60,000 পেয়েছি তো আমরা, 24,000। 60,000 পেয়েছি, 60,000 পেয়েছি না, সেটি কিন্তু আমরা দেখাবো না। এখানে আমরা, জি স্যার। এখানে আমরা কি পাবো, হুম। এখানে একটা 24,000। এটাকে বললে এক্সেম্পশন পাবো। এক্সেম্পশন পাবো কত, 24,000। তাহলে 60,000 দিয়ে 24,000 বাদ দাও, সেইটা দেখাবো, মানে 24,000 এক্সেম্পশন পাবো। এটা তো মুখে মুখে বললাম, এগুলি 36,000। এগুলি ক্যালকুলেশনও আছে, ভেতরের দিকে দেখাই। দেখো এই এক্সপ্লেনেশনটা দেখো, মিস্টার এক্স ইজ গিভেন 12,000 as medical allowance in a year and his actual medical expense 10,000. His annual basic salary 1,09,000. Under such circumstances, taxable medical allowance will be calculated in the following way. আচ্ছা, মেডিকেল অ্যালাউন্স কত কত পাচ্ছে সে এখানে, বলো। স্যার 10,000। 12,000। 12,000। 12,000। 12,000। আর রুলসটা কি, রুলসটা হলো 1,20,000 অথবা 10% অফ বেসিক স্যালারি, এই দুইটার মধ্যে যেটা কম সেটা ওয়েভার পাবে, সেটা এক্সেম্পশন পাবে। তাহলে 1,20,000 আর 10% অফ বেসিক স্যালারি, বেসিক স্যালারি তো 1,09,000, এর 10% কত, 10% আসে 10,900। তাহলে 1,20,000, তাহলে 1,20,000 আর 10,900-র মধ্যে কম কোনটা, যেটা
কম সেটা হলো 10,900। স্যার 10,900। তাহলে সে মেডিকেল অ্যালাউন্স পাচ্ছে 12,000, এর মধ্যে 10,900 সে এক্সেম্পশন পাবে। এটা মাইনাস করলে থাকে কত? 1,100। এই 1,100 টাকা তার কি হবে? ইনকাম হিসেবে শো করবে। মেডিকেল এক্সপেন্স। মেডিকেল ইনকাম হিসেবে সে স্যালারির সাথে অ্যাড করে দিবে। যদিও মেডিকেল হিসেবে পেয়েছে 12,000, কিন্তু মেডিকেল অ্যালাউন্সের ইনকাম হিসেবে সে দেখাবে 1,100। কথা বুঝছো? জি স্যার। তো এটা আমাদের কি মনে রাখবো যে মেডিকেল অ্যালাউন্সের এক্সেম্পশন কত, এটা জিজ্ঞেস করলে তুমি যাতে বলতে পারো। কি বলবে? Exemption of medical allowance is 10% of the basic salary or 1,20,000, whichever is lower. 1,20,000 অথবা বেসিক স্যালারি 10%, এর মধ্যে যেটি কম সেটি আমরা এক্সেম্পশন পাবো। তার মানে মেডিকেল অ্যালাউন্স হিসেবে যা পেয়েছি সেখান থেকে সেটি বাদ দিব। এক্সেম্পশন পাওয়া মানে বাদ দেওয়া, বা আমরা ডিসকাউন্ট পাবো, যেভাবেই বলি। ট্যাক্সেশনের ভাষায় এক্সেম্পশন বলে। আমরা এক্সেম্পশন পাবো কত? 1,20,000। 1,20,000 কোত্থেকে আসলো? এটা রুলস, এটা মনে রাখবে। 1,20,000 or 10% of the basic salary, whichever is lower, that amount will be exempted from the medical allowance. বুঝছো? জি স্যার। আচ্ছা, এই রুলসটা মনে রাখবে, মেডিকেল অ্যালাউন্সের রুলস। জিজ্ঞেস করলে যাতে বলতে পারে। আমরা ওখানে যাই এবার ফরম্যাটে। মেডিকেল অ্যালাউন্স নাম্বার 19, এটি আমরা দেখলাম। তারপরে 20-তে ট্রাভেলিং অ্যালাউন্স যদি থাকে সেক্ষেত্রে এক্সেস ওভার অ্যাকচুয়াল, কত টাকা খরচ করেছি তার চেয়ে যদি এক্সট্রা অ্যামাউন্ট থাকে সেটা এখানে অ্যাড হবে। এক্সেস ওভার অ্যাকচুয়াল মানে কি? যা খরচ হয়েছে তার চেয়ে বেশি যদি থাকে, তোমাকে ট্রাভেলিং অ্যালাউন্স হিসেবে দেওয়া হয়েছে 5,000 টাকা, 4,000 টাকা খরচ হয়েছে, থাকলো 1,000, সেইটা ইনকাম হিসেবে দেখাতে হবে। আর যা দেওয়া হয়েছে খরচ হয়ে গেছে তাহলে তো আর সেটা আসবে না। তারপরে 21 স্পেশাল অ্যালাউন্স। স্পেশাল অ্যালাউন্স এটা যদি অফিসিয়াল পারপাস হয় তাহলে এখানে আসবে না। যদি অ্যালাউন্সটা অফিসিয়াল পারপাসে হয় এখানে আসবে না, যদি পার্সোনাল পারপাসে হয় সেটি আসবে। তারপরে হাউস রেন্ট। হাউস রেন্টের ক্ষেত্রেও রুলস আছে, এটি মনে রাখতে হবে। রুলসটি কি? দেখো কত এক্সেম্পশন পাবো আমরা। অ্যাকচুয়াল অ্যালাউন্স লেস এক্সেম্পশন কত? 25,000 পার মান্থ। 25,000 পার মান্থ হলে বছরে কত হয়? 3 লাখ। or 50,000 of basic salary। তো তোমরা এখানেও ওই মেডিকেলের মতো মনে রাখবে 3 লাখ or 50,000 of basic salary, whichever is less, এই দুইটার মধ্যে যেটি কম সেটি আমরা এক্সেম্পশন পাবো। তাহলে হাউস রেন্টের ক্ষেত্রে এক্সেম্পশন কত? এক্সেম্পশন রুলস হলো 3 লাখ or 50,000, 50% of basic salary, 3 লাখ or 50,000 50% of basic salary। দুইটা কম্পেয়ার করে যেটি কম সেটি আমরা এক্সেম্পশন পাবো। মানে কি? মানে হাউস রেন্ট হিসেবে যত টাকা পেয়েছি সেখান থেকে বাদ দিয়ে যদি বাকি কিছু থাকে সেটি ইনকাম হিসেবে শো করব। ওই মেডিকেলের মতো একই প্রসেসে নিয়মটা আলাদা। মেডিকেলের ক্ষেত্রে মনে রাখতে হবে 1,20,000 and 10% of the basic salary, যেটি কম। হাউস রেন্টের ক্ষেত্রে মনে রাখতে হবে 3 লাখ or 50% of the basic salary, whichever is less। আচ্ছা, তারপরে আসো হাউস রেন্ট অ্যালাউন্স। এটা হলো হাউস রেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে নিয়ম।
23 রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন মানে হলো কোয়ার্টারে যদি থাকো তুমি, সেক্ষেত্রে রুলস কি? সেক্ষেত্রে rental value or 25% of the basic salary which is less। রেন্টাল ভ্যালু মানে হলো তুমি যে কোয়ার্টারে থাকো তার একটা বাসা ভাড়া মার্কেটে কত আছে সেটি তোমার জানতে হবে, কম্পেয়ার করতে হবে। মার্কেটে মানে বাসা ভাড়া এটা কিভাবে বুঝবে তুমি? ওটা তো আর তুমি ভাড়া দিচ্ছ না কোয়ার্টার। তো এখানে মনে করো 1200 স্কোয়ার ফিট, তো 1200 স্কোয়ার ফিটের মেট্রোপলিটন এরিয়াতে সিটি কর্পোরেশনের রুলস থাকে যে পার স্কোয়ার ফিট ভাড়া কত। আচ্ছা, যদি পার স্কোয়ার ফিট তোমার 1,100 টাকা ভাড়া হয়, 100 টাকা ভাড়া হলে তোমার 1200 স্কোয়ার ফিট ভাড়া কত হয়? 1200 স্কোয়ার তো অনেক বেশি, 10 টাকা ধরো। আচ্ছা, 10 টাকা হলে 1200-তে হয় 12,000 মনে করো। তো 10 টাকা হলে 1200 স্কোয়ার ফিটে ভাড়া হচ্ছে 12,000। যদি 20 টাকা হয় 24,000। এটা হলো রেন্টাল ভ্যালু। এখন এটা সিটি কর্পোরেশনের কাছ থেকে জানতে হবে যে এই এরিয়াতে আপনাদের ভাড়ার রেট কত, সেই অনুযায়ী রেন্টাল ভ্যালু আমরা পাবো। আচ্ছা, রেন্টাল ভ্যালু আর 25% অফ দ্য বেসিকের 25% আর রেন্টাল ভ্যালু, এই দুইটার মধ্যে যেটি কম সেটি আমরা কি করব? এক্সেম্পশন পাবো। তাহলে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন বা কোয়ার্টারের ক্ষেত্রে রুলস হলো রেন্টাল ভ্যালু or 25% of the basic salary whichever is less। দুইটার মধ্যে যেটি কম সেটি কি হবে? এক্সেম্পশন হবে, সেটি আমরা এক্সেম্পশন পাবো। বুঝছো? जी सर। তারপরে 24 অ্যাকোমোডেশন এট কনসেশনাল রেট। কনসেশনাল রেটে যদি অ্যাকোমোডেশন পাই, তার মানে কোয়ার্টারে থাকি কিন্তু কম ভাড়া দেই। আচ্ছা, কম ভাড়া দেই বলতে ওই যে আগে এক্সাম্পল বললাম 10 টাকা হিসেবে স্কোয়ার ফিট হিসেবে ভাড়া আসে 12,000। তো আমার কাছ থেকে অফিসে কোয়ার্টারেই থাকি কিন্তু 5,000 টাকা ভাড়া নেই, তাহলে তো এখানে কত টাকা কম ভাড়া নিচ্ছে? 7,000 টাকা কম নিচ্ছে। তো এটাকে বললে কনসেশনাল রেট অ্যাকোমোডেশন। তো সেক্ষেত্রে রুলস কি? Rental value are 25% of basic, whichever is less, minus deducted rent। মানে দুইটার মধ্যে যেটি কম সেটি সেখান নিতে থেকে হবে, তারপর আবার ডিডাক্টেড মাইনাস করব কোনটা? ডিডাক্টেড 7,000 টাকা। রেন্ট, মানে যেই ভাড়াটা আমরা দিচ্ছি 5,000 টাকা ভাড়া দিচ্ছি, ওইটা বাদ দিয়ে বাকিটা ডিডাকশন। ইনকাম হিসেবে দেখাবো। তাহলে তোমাকে এখানে সামারি করে দিই, সহজ করে বলি যে রেন্টের ক্ষেত্রে 3টা নিয়ম। একটা হলো কি কি? একটা হলো আমাদের হাউস রেন্ট অ্যালাওয়েন্স, আর একটা হলো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন মানে কোয়ার্টার, আর একটা হলো অ্যাকোমোডেশন এট কনসেশনাল রেট। 3টা নিয়ম কিন্তু, এই 3টা নিয়ম তোমাকে আলাদা আলাদা মনে রাখতে হবে। হাউস রেন্টের ক্ষেত্রে কি নিয়ম? 3 লাখ और 50,000 3 of lakh of basic 50% salary, of basic salary, whichever is less। whichever is less। Rent free accommodation, rental value or 25% of the basic salary, whichever is less। আর 24 নাম্বারটা মনে রাখবে 23-র মতোই, সাথে মাইনাস করতে হবে কি? মাইনাস ডিডাক্টেড। ডিডাক্টেড। এভাবে মনে ডিডাক্টেড রাখবে। রেন্ট। জি, এভাবে মনে রাখবে যে রুলস গুলি কি কি। তাহলে 24 নাম্বার শেষ করলাম, এরপরে আসি 25 কনভেন্স অ্যালাউন্স। কনভেন্স অ্যালাউন্স কি?
অফিস থেকে যদি আমাদের কনভেন্স দেয় যাতায়াত ভাড়া, অফিসে আসা যাওয়া, সেক্ষেত্রে রুলস কি? অ্যাকচুয়াল অ্যামাউন্ট লেস exemption of 30,000 on an annual basis. Okay, actual amount less exemption মানে কি? তুমি মনে করো 2,000 টাকা করে অ্যালাউন্স পাচ্ছ, তাহলে 12 মাসে কত পাচ্ছ? কত? 24,000। 24,000। আর রুলসের মধ্যে 24,000। তোমাকে বলছে লেস এক্সেমশন 30,000, তার মানে 30,000 পর্যন্ত এক্সেমশন পাবে। তাহলে 24,000 তো 30,000 এর মধ্যেই, তাহলে তোমাকে কনভেন্স অ্যালাউন্স হিসেবে 24,000 টাকা পেয়েছো, কিন্তু তোমার এটা স্যালারির সাথে অ্যাড করতে হবে না, জিরো অ্যামাউন্ট আসবে, কারণ তুমি যা পেয়েছো সেটা এই এক্সেমশনের মধ্যেই আছে। যদি 5,000 টাকা করে অ্যালাউন্স পাও, তাহলে 12 মাসে 60,000 টাকা। 60,000। 60,000 টাকা থেকে কি করবে, তুমি লেস করবে 30,000 টাকা এক্সেমশন, তখন তুমি ইনকাম হিসেবে 30,000 দেখাবে। মনে করো মান্থলি তুমি পাচ্ছ 2,500 টাকা অ্যালাউন্স, তাহলে 12 মাসে কত হয়? 2,500 হলে 6,000 আর 24,000, 30,000। 30,000। 30,000, তাহলে এখানে ইনকাম হিসেবে কত দেখাবে? জি হুম, স্যার, কোনো টাকাই আসবে না, জিরো আসবে, কারণ জিরো। 30,000 মাইনাস 30,000। জিরো দেখাবে, ঠিক আছে। তাহলে এটাই হলো কনভেন্স অ্যালাউন্সের রুল, যে আপ টু 30,000 এক্সেমশন। তারপরে ট্রান্সপোর্ট কনভেন্স ফ্যাসিলিটি। কনভেন্সের ক্ষেত্রেও আবার 3টা রুলস। এতক্ষণ বললাম কনভেন্স অ্যালাউন্স, এবারে হলো কনভেন্স ফ্যাসিলিটিস, মানে অফিস থেকে যদি গাড়ি দেয় সেক্ষেত্রে হায়ার অফ 60,000 or 5% of basic salary, বেসিকের 5% অথবা 60,000, দুইটার মধ্যে যেটা বেশি। এতক্ষণ কিন্তু আমরা বলে আসছি যেটি কম, এক্ষেত্রে শুধু রুলসটা হলো বেশি, এটা মনে রাখবে। কনভেন্স ফ্যাসিলিটির ক্ষেত্রে 60,000, রুলসের 60,000 or 5% of basic salary whichever is higher, দুটির মধ্যে যেটি বড় বা বেশি সেটি ইনকাম হিসেবে দেখাতে হবে। এটি হলো যখন আমরা অফিস থেকে গাড়ি পাই তখন, এটাকে বললে কনভেন্স ফ্যাসিলিটি। সাথে বলে দিছে ইফ কনভেন্স ফ্যাসিলিটি ইজ গিভেন ফর পার্সোনাল, both personal and official purpose, nothing will be added if it is given only for official purpose। মানে কি, যদি তোমার অফিসিয়াল পারপাসে হয় সেক্ষেত্রে নাথিং উইল বি অ্যাডেড, আর যখন তোমাকে পার্সোনালি ইউজ করতে দিচ্ছে, অনেকে আছে মনে করো অফিসের গাড়ি, সেই অফিসের গাড়ি তাকে নিয়ে যায় শুধু, মানে সকালবেলা আসে, তাকে নিয়ে অফিসে যায়, আবার বিকালবেলা দিয়ে যায়, এটা হলো অনলি ফর অফিসিয়াল পারপাস, এটা একটা সিস্টেম। আর একটা হলো যে গাড়ি বাসায় দিয়ে দিয়েছে অফিস থেকে, যে তুমি অফিসে যাওয়া আসা করো, আবার তুমি পার্সোনালি ইউজ করতে পারো, মানে পার্সোনালি ইউজ করতে, ফ্যামিলির ইউজে তুমি কোথাও গেলা, বেড়াইতে গেলা, ই করলা, তোমার তোমার মতো করো, এরকমের যদি পার্সোনাল ইউজ প্লাস অফিসিয়াল যদি থাকে, সেক্ষেত্রে তোমার এই রুলস মানে ইনকাম হিসেবে অ্যাড হবে। আর নাথিং উইল বি অ্যাডেড ইফ ইট ইজ গিভেন অনলি ফর অফিসিয়াল পারপাস, এটা মনে রাখতে হবে। তারপরে 27, বোথ কনভেন্স অ্যালাউন্স এন্ড কনভেন্স ফ্যাসিলিটিস, অ্যালাউন্সও দিচ্ছে আবার গাড়িও দিচ্ছে, মানে ফ্যাসিলিটিসও দিচ্ছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে
হায়ার অফ 60,000 or 5% of basic salary, আগের রুলস, এর সাথে প্লাস কনভেন্স অ্যালাউন্স। Here no exemption will be allowed for cash allowance, মানে এখানে কোনো এক্সেমশন নাই, শুধু 60,000 or 5% of basic salary দুইটার মধ্যে যেটি হায়ার বা বড় সেটি এর সাথে অ্যাড হবে কনভেন্স অ্যালাউন্স হিসেবে তুমি কত টাকা পাচ্ছ। কথা বুঝছো? জি স্যার। 28 ইন্টারেস্ট অন আরপিএফ, এটা কি? এই যে আমরা বলেছি রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, এই প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা হবে প্রত্যেকে স্যালারি থেকে একটি পার্সেন্টেজ কেটে রাখবে, সেটি জমা হবে। আর একটি সেম অ্যামাউন্ট এমপ্লয়ার কন্ট্রিবিউট করবে। তাহলে এটি তো প্রতি মাসে মাসে জমা হবে, বছরের পর বছর জমা হবে, হতে হতে অনেক টাকা হবে। তো সেটি এর সাথে আবার এটি ইনভেস্টেড হবে, ইনভেস্ট করলে ইন্টারেস্ট আসবে। তো ইন্টারেস্ট আসলে ওই ফান্ডের টাকা বাড়তে থাকবে দিন দিন। এটাকে এখান থেকে যে ইন্টারেস্ট পাচ্ছ তুমি সেটাকে বলে ইন্টারেস্ট অন আরপিএফ, রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট। প্রতি বছর তোমার, তুমি তো জানো যে তোমার কাছ থেকে কত টাকা কাটে আর এমপ্লয়ার কত টাকা দেয়, এটা হলো প্রতি বছর অ্যাড হয়। আর সাথে আবার প্রতি বছর তুমি ইন্টারেস্ট হিসেবে ইনকামও করো, কারণ আগের তো জমা আছে ফান্ড, তো তার উপরে ইন্টারেস্ট পাচ্ছ, তাহলে এখান থেকে তোমার একটা ইনকাম হচ্ছে, সেই ইনকামটাকে বলা হয় ইন্টারেস্ট অন আরপিএফ। তাহলে এখানে রুলসটা কি? অ্যাকচুয়াল ইন্টারেস্ট, তুমি যত টাকা ইন্টারেস্ট পাচ্ছ, মনে করো 15% ইন্টারেস্ট পাচ্ছ, তাহলে কত হয়? তোমার যত টাকা জমা হয়েছে তার উপরে 15% ইন্টারেস্ট ক্যালকুলেট করলে একটা ফিগার পাওয়া যাবে, সেটা হলো অ্যাকচুয়াল ইন্টারেস্ট। এখান থেকে এক্সেমশন বাদ দিতে হবে। এক্সেমশন কত? is less exempted to the extent of the interest 14.5% rate or 1/3 of basic salary, whichever is less। তার মানে কি? তার মানে হলো 14.5% ইন্টারেস্ট অথবা 1/3 of basic salary, বেসিক স্যালারির 3/1 এই দুইটার মধ্যে যেটি কম, whichever is less, সেটি তোমার অ্যাকচুয়াল ইন্টারেস্ট ইনকাম থেকে এক্সেমশন পাবে, বাদ দিবে। তো আমরা মনে করলাম, মনে করো তুমি তোমার ইন্টারেস্ট হিসেবে 10,000 টাকা এই ফান্ডে এক বছরে অ্যাড হয়েছে, 10,000 টাকা ইন্টারেস্ট। এখন আমরা কি করব? এই 10,000 টাকা যে অ্যাড হয়েছে এটি কত পার্সেন্ট রেটে? মনে করো 15% রেটে। তাহলে 15% রেটে 14.5% রেটে কত টাকা আসে? আচ্ছা মনে করো ওখানে 14.5% রেটে যে অ্যামাউন্টটি আসলো এর সাথে কম্পেয়ার করব 1/3 অফ বেসিক স্যালারি। এই দুইটা কম্পেয়ার করে যেটি কম সেটি আমরা বাদ দিব। কার সাথে বাদ দিব? ওই যে যত টাকা ইন্টারেস্ট ইনকাম আমরা পেয়েছি 10,000 টাকা, সেখান থেকে ওইটা বাদ দিব। বাদ দিয়ে যদি কিছু থাকে, না থাকলে তো জিরো, আর যদি কিছু থাকে সেক্ষেত্রে সেটা ইনকামের সাথে অ্যাড হবে। বুঝছো? জি স্যার। তাহলে এক্সাম্পশন রুলসটা কি? ইয়ারে স্যার, ইন্টারেস্ট রেট অন আরপিএফ অ্যাকচুয়াল ইন্টারেস্ট রেটের থেকে 14.5% রেট অথবা বেসিক স্যালারির 1/3 যেটা হবে, তার মধ্যে যেটা কম সেটা থেকে ইন্টারেস্ট অন আরপিএফ থেকে বিয়োগ দিয়ে যদি কিছু থাকে তাহলে ওইটা ইনকামের সাথে যোগ হবে। জি, তাহলে এটা মনে রাখতে হবে। আর বাকি যে পয়েন্টগুলি আছে এখানে কোনো রুলস নাই, যা আছে সেগুলি অ্যাড হবে। শুধু ফ্রি টি কফি, মানে অফিসে তো চা কফি খায় লোকজন, সেগুলি নাথিং, এগুলি অ্যাড করতে হবে না। ফ্রি ড্রেস, টেলিফোন, পাওয়ার, গ্যাস, অফিসে তো অনেক সময় ড্রেস দেয়, সেগুলি অ্যাড হবে না।
ফ্রি কেয়ারটেকার সুইপার এগুলি দিলে এগুলি অ্যাড হবে না, শুধু 32 থেকে দেখো সার্ভেন্ট অ্যালাউন্স যদি পায়, যত টাকা সার্ভেন্ট অ্যালাউন্স পাবে সেটি অ্যাড হবে ফুল অ্যামাউন্ট। কম্পেনসেশন অ্যালাউন্স রিসিভড অ্যাজ হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওভারটাইম, রেসিডেন্স টেলিফোন বিল, বাসায় যদি টেলিফোন বিল পায় সেটি অ্যাড হবে। তাহলে এই 36 পর্যন্ত টোটাল ইনকাম ফ্রম স্যালারির মধ্যে আসবে। এই 36 পর্যন্ত যত ইনকাম আছে এই সবই কিন্তু ইনকাম ফ্রম স্যালারি। আচ্ছা, নিচে একটা পয়েন্ট আছে দেখো, মেডিকেল এক্সপেন্স অর মেডিকেল অ্যালাউন্স নট এক্সিডিং 10 lakh received or receivable by an employee being a person with disability shall not be included in his total income। কি বলছে? Medical expense reimbursed by an employer to an employee other than an employee who is a shareholder director for a surgery relating to heart, kidney, eye, liver cancer of employee shall not be included in the total amount of such employee। Medical allowance 10 lakh, এটা 10 লাখের বেশি যেতে পারবে না। by an employer being a person with disability, যদি এরকম কেউ থাকে, তোমাকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট 10 লাখ বলে দিয়েছে, এর বেশি হতে পারবে না। অনেকের থাকে যাদের অনেক বেশি ইনকাম, তাদের তো মেডিকেল অ্যালাউন্সও অনেক বেশি, তো সেক্ষেত্রে তো অনেক বেশি বলতে সে কত টাকা খরচ করতে পারবে ম্যাক্সিমামটা এখানে বলছে, নট এক্সিডিং 10 লাখ। ওকে, তাহলে এখানে আমরা 36 পর্যন্ত এখানে ইনকাম ফ্রম স্যালারি হিসেবে জানলাম। এই ফরম্যাটগুলি ম্যাথ করতে দরকার হয়, এখানে তো আর আমরা রুলস গুলি জানবো, রিটেন এক্সাম হলে হয়তো আমরা পরীক্ষাতে ম্যাথ দিতাম, আর এখানে তো আমাদের রুলস গুলি জানা আছে যে কোনটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, তো এই জন্য ফরম্যাট এখানে দেয়া আছে। একটা এক্সাম্পল দেখি আমরা। 6.1 দেখো, মিস্টার রহমান is a service holder, compute his taxable income from salary and investment allowance for the year। আচ্ছা, considering his basic salary 20,000 per month, বেসিক স্যালারি 20,000 পার মান্থ, রুলসে আমরা জানি ফুল অ্যামাউন্ট আসবে। তাহলে নিচে দেখো 2 লক্ষ সিরিয়ালি করা আছে কত, 20,000 ইন্টু 12 কত হয়? 2,40,000 2,40,000। তারপরে হাউস রেন্ট 40% অফ বেসিক, তাহলে 40% 2,40,000 এর 40% কত হয়? 24,000 আচ্ছা, না আরো একটা বাদ পড়ছে, বেসিকের পরে ডিয়ারনেস, ডিয়ারনেস অ্যালাউন্স ডিয়ারনেস অ্যালাউন্স 10% অফ বেসিক, তাহলে ডিয়ারনেস অ্যালাউন্স এই যে 2,40,000 হলো বেসিক, এর 10% কত হয়? 24,000। 24,000 টু ফেস্টিভ্যাল বোনাস, বোনাস তো বেসিকের উপরে হয়, তাহলে দুইটা, তো দুইটা বেসিক, বেসিক তো 20,000, দুইটা বেসিক হলে 20,000 ইন্টু 2 কত হয়? 40,000। 40,000 তারপরে হাউস রেন্ট 40% অফ বেসিক, হাউস রেন্টের তো রুলস আছে আমাদের, তাহলে এটা হাউস রেন্ট 40% অফ বেসিক, এটা কিভাবে আমরা লিখবো দেখো, এই যে হাউস রেন্ট 40% অফ বেসিক মানে 2,40,000 এর 40% কত আসে? 96। এরপরে ওই যে রুলস, এরপরে রুলস কি আমাদের? রুলস হলো বাদ দিব আমরা 3 লাখ 3 লাখ আর অথবা 50% বেসিক স্যালারি। আচ্ছা 50% অফ বেসিক স্যালারি, তাহলে 50% অফ বেসিক স্যালারি কত আসে?
2,40,000 50% 1,20,000 2,40,000 অর্ধেক হলো 1,20,000। আর 3,00,000 দুইটার মধ্যে কম হ্যাঁ, কোনটা? 1,20,000 দুইটার কম। মধ্যে কম কোনটা? 1,20,000। তাহলে 1,20,000 বাদ দিব, আর পেয়েছি 96, তাইলে তো কিছু আসবে না। ঠিক আছে, বুঝছো হুম। এটা? এখানে ব্ল্যাঙ্ক দেখানো হয়েছে কারণ কি? কারণ 96,000 আর আমরা ওই এক্সাম্পশন পাবো 1,20,000, তাহলে তো এখানে কিছু আসবে না। বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে হাউস রেন্টের পরে কি ছিল দেখো। কনভেন্স অ্যালাউন্স 3,000 পার মান্থ, তাহলে 3,000 ইন্টু 12। কনভেন্সের 36। কনভেন্সের ক্ষেত্রে রুলস কি ছিল? 30,000 টাকা পর্যন্ত এক্সাম্পশন, মনে আছে? উম, জি স্যার। তাহলে লেস এক্সেমটেড 30,000, তাহলে 36 পেয়েছি, 30,000 এক্সাম্পশন, 6,000 টাকা ইনকাম হিসেবে দেখাবো। ওকে, জি স্যার। এরপরে মেডিকেল অ্যালাউন্স 2,500 পার মান্থ, অ্যাকচুয়াল এক্সপেন্স 22,500। আচ্ছা, অ্যাকচুয়াল এক্সপেন্স ওটি আমাদের দরকার নেই, রুলস হিসেবে যেটি আমরা জানি সেটা অ্যাপ্লাই করবো। তো 2,500 টাকা পার মান্থ হলে ইয়ারলি কত হয়? ইয়ারলি হয় 30,000। 30,000। আর রুলস হলো 1,20,000 অথবা 10% অফ বেসিক স্যালারি। 10%, যেটা এই দুইটার মধ্যে যেটি কম, তাহলে 24,000। 10% অফ বেসিক স্যালারি হলো 24,000, আর 1,20,000 দুইটার মধ্যে কম হলো 24,000। তাহলে 24,000 আমরা বাদ দিব 30,000 থেকে, তাহলে ইনকাম হিসেবে দেখাবো 6,000। বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটি গেল। এরপরে মেডিকেল গেল। এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স 100 পার মান্থ। আচ্ছা, এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সে তো কোনো রুলস নাই, এখানে 100 টাকা করে 12 মাসে 1,200 টাকা দেখতে, টোটাল ফুল অ্যামাউন্ট দেখাবে। তারপরে কমিশন 3,000, এখানেও তো কোনো রুলস নাই, তো কমিশন এন্ড ফি 3,000, এই যে নিচে এখানে দেখিয়েছে। আচ্ছা, তারপরে কমিশনের পরে কি? His contribution to recognized provident fund is 10% of basic salary. আচ্ছা, তাহলে তোমাকে এখানে প্রভিডেন্ট ফান্ডে তোমার বেসিকের 10% কেটে রাখবে। His employer also contributed the same to the fund, এমপ্লয়ারও সেম অ্যামাউন্ট দিবে, এবং সাথে বললো he received 2,500 as interest on provident fund 10% rate। তুমি 2,500 টাকা ইন্টারেস্ট পাচ্ছ 10% রেটে, তোমার বেসিকে 10% কাটে। এখন আমরা ওই যে ইন্টারেস্ট অন প্রভিডেন্ট ফান্ডের রুলস পড়েছিলাম যে 14.5% রেটে যে আমরা কত পাচ্ছি, আর 1/3 অফ বেসিক, ওই যে রুলসটা পড়েছিলাম। এখন এটা কিভাবে অ্যাপ্লাই করবো দেখ। ইন্টারেস্ট অন প্রভিডেন্ট ফান্ড 10% কত পেয়েছি? 2,500, এটি তো বলা আছে। তারপরে লেস এক্সাম্পশন 14.5%-এ কত আসে? 3,625, এটি 14.5% হিসেবে আসে। 10%-এ আসলো 2,500, তাহলে 14.5%-এ আসে 3,625। আর 1/3 অফ বেসিক স্যালারি 2,40,000, তো বেসিকের 1/3 হলো 80,000। দুইটার মধ্যে কম কোনটা? কম হলো 3,625। তাহলে 2,500 টাকা ইন্টারেস্ট হিসেবে পেয়েছি, এক্সাম্পশন পাচ্ছি 3,625। তাহলে তো এখানে কিছুই আসবে না, কারণ এক্সাম্পশন পেয়ে গেছি পুরোটা। বুঝছো? জি স্যার। তাহলে এভাবে ক্যালকুলেট করতে হয়। এরপরে টোটালটা অ্যাড করলে আমরা পেয়ে যাব টোটাল, এই যে 3,44,200। এটি কি? এটি হলো ইনকাম ফ্রম স্যালারি। তাহলে টোটাল ইনকাম ফ্রম স্যালারি হিসেবে আসছে কত? 3,44,200।
বুঝছো কিনা বলো? জি স্যার। এইচ নাম্বারটা বলি নাই আমরা, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। আমার কাছ থেকে কাটে 10% আর এমপ্লয়ার দেয় 10%, আমারটা কেটে রাখে, ওটা আসবে না, এমপ্লয়ার যেটি দেয় সেটি ইনকাম হিসেবে আসবে, কারণ ওটি আমার স্যালারির বাইরে, কারণ সেও তো সেম অ্যামাউন্ট কন্ট্রিবিউট করে, এই জন্য 240,000 বেসিকের 10% 24,000, এটা হলো এমপ্লয়ার যে অংশটি দেয় সেটি এখানে ইনকাম হিসেবে অ্যাড করেছি 24,000। কথা বুঝছো? হুম। জি স্যার। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে রুলস গুলি, পরীক্ষার সময় তোমাদের তো রুলস গুলি হয়তো জিজ্ঞেস করবে, যে মেডিকেল অ্যালাউন্সের রুলসটি বলো, এক্সামশন রুলস। তারপরে হয়তো জিজ্ঞেস করলাম হাউস রেন্টের ক্ষেত্রে হাউস রেন্ট অ্যালাউন্সের এক্সামশন রুলসটি বলো, তখন তুমি বলবে। তারপরে এরকমের যে রুলস যে কয়টা আছে সেই কয়টা তুমি ভালো করে মনে রাখবে। রুলস কয়টা আছে আমরা যে কয়টা আজকে আলাপ করলাম, এই যে ফরম্যাটের মধ্যে, এই যে ফরম্যাটের মধ্যে এইখানে দেখো, ইন্টারেস্ট অন প্রভিডেন্ট ফান্ড এটা একটা রুলস, তারপরে হাউস রেন্টের ক্ষেত্রে রুলস, এই ফরম্যাটের মধ্যেই তুমি পেয়ে যাবে কয়টা রুলস আছে সেগুলি। হাউস রেন্টের তিনটা আছে দুই জায়গাতে, হাউস রেন্টের ক্ষেত্রে আর কোথায়, কনভেন্সের ক্ষেত্রে। স্যার অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স। আর বাকিগুলি সিঙ্গেল সিঙ্গেল কয়েকটা আছে, তাহলে তুমি সহজেই মনে রাখতে পারবে। তাহলে এই চ্যাপ্টার আমাদের শেষ। স্যার আমাদের তো আর একটা ক্লাস বাকি আছে, মানে এক্সামের আগে আমাদের 23 তারিখ থেকে এক্সাম। হুম। তো স্যার আমরা লাস্ট ক্লাসে কি স্যার আমাদের প্রবলেম গুলো দেখাবো, নাকি নতুন কিছু পড়াবেন? লাস্ট ক্লাসে আমরা সিলেবাস শেষ করব, নতুন কিছু পড়াবো, প্লাস সিলেবাস নিয়ে আলাপ করব। ওকে। ওকে স্যার। আরো চ্যাপ্টার পড়াবে? আরো চ্যাপ্টার পড়াবো, আজকে বলে দেই তাহলে, এটা পড়ো, বাসায় দেখো। সিলেবাস তো 7 হেড অফ ইনকাম বলেছিলাম না আমরা, মনে আছে? হুম। ম্যাডাম ইনকাম। 7 হেডস, 7টি ইনকামের সোর্স, 7 হেড। এর মধ্যে 1 নাম্বার কি ছিল, ইনকাম ফ্রম স্যালারি। তো এরকমের আরো 6টা আছে না, জি স্যার। তো সেগুলি সম্পর্কে তো আমাদের একটু আইডিয়া থাকতে হবে। এই তো 7 হেডই তো আমাদের সিলেবাসের মধ্যে আছে। তো 7 হেডের একটা হলো ইনকাম ফ্রম স্যালারি, পরেরটা কি, পরেরটাও আমাদের জানতে হবে, তো যে কি আছে, 7টা হেড সম্পর্কে আইডিয়া রাখতে হবে। পরের চ্যাপ্টারে যাও। পরের চ্যাপ্টার মনে হয় হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তো টোটাল যতগুলি আছে 7 হেড, সবগুলি সম্পর্কে আমরা আগামী ক্লাসে আলাপ করব। ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন ওকে স্যার। সিকিউরিটিজ, ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, ইনকাম ফ্রম বিজনেস এন্ড প্রফেশন, তারপরে এগ্রিকালচারাল ইনকাম, এরকমের আদার্স, টোটাল 7টি। তো সবগুলির ক্ষেত্রে এরকমের আলাদা আলাদা রুলস আছে, যে তুমি যদি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ক্যালকুলেট করতে চাও সেক্ষেত্রে কিভাবে করবে, এখানে যেমনি আমরা কিছু রুলস শিখলাম, ওখানে সব জায়গাতে এরকম কিছু রুলস আছে। ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটি, তোমার যদি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট থাকে সেখান থেকে তোমার ইনকাম হয়, সেটি কিভাবে ক্যালকুলেট করব, সেটি ইনকাম হিসেবে কিভাবে দেখাবো, তো এই সবগুলির ক্ষেত্রে আলাদা আলাদা রুলস রয়েছে। তো আমরা ডিটেলসে না গেলেও আমরা শর্টলি আগামী ক্লাসে সবগুলি বাকি হেডিং গুলি, ইনকাম ফ্রম স্যালারিটা অনেক বড়, এটি তো আজকে শেষ করলাম, আর বাকিগুলি শর্ট আছে, আমরা অল্পের মধ্যে
শেষ করে দেবো ইনশাল্লাহ। তাহলে টোটাল সিলেবাস হবে ওকে আমাদের, স্যার। টোটাল সিলেবাস হবে আমাদের একটা একটা চ্যাপ্টার হলো ইনকাম ট্যাক্স অথরিটি, আর আরেকটি টপিক বা পার্ট হলো 7 হেডস অফ ইনকাম। এই দুইটা পার্ট। আর আর যা জাকাত থেকে যা আমরা পড়েছি অলরেডি, এই তিনটা পার্ট, মূলত তিনটা পার্ট হলো সিলেবাস। তিনটা পার্টের মধ্যে অথরিটি তো আমরা শেষ করেছি, আর 7 হেডস অফ ইনকামের মধ্যে তো ইনকমপ্লিট, আর জাকাতের মধ্যে দুইটা চ্যাপ্টার পড়েছি। তো এই হলো টোটাল সিলেবাস। আগামী ক্লাসে যেগুলি বাকি আছে ওইগুলি আমরা শেষ করবো ইনশাআল্লাহ। ওকে, ইউ গট দ্য আইডিয়া? বুঝছো সবাই? Yes, sir. ওকে, তো তোমরা 7 হেডস অফ ইনকাম কি কি আগামী ক্লাসে জিজ্ঞেস করবো শুরুতেই। হোয়াট আর দ্য 7 হেডস, নাম বলো, বলতে হবে, এটা দেখে রাখ। আচ্ছা স্যার, আজকে কি ভার্সিটি খোলা আছে? আজকে তো খোলা থাকারই কথা, জি। আজকে আচ্ছা তো আর ঠিক ছুটি আছে, নেই কোনো। থ্যাংক ইউ। ওকে, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, স্যার।